সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোড আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, ছোটবেলা থেকে গুরুজনের মুখে মুখে একটা কথা শুনে আসছি, মায়ের থেকেও মাসির দরদ খুব বেশি ভালো না। ডিয়ার ভিউয়ার্স, জয়ের জীবনে ঘটে যাওয়া এই বাস্তব গল্প যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, ওই কালজয়ী কথাটার একটা বাস্তব রূপ আপনি পেয়ে যাবেন। তাই বরাবর মতো সবার কাছে রিকোয়েস্ট করব, গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে শাহরিয়া কবির জয়। আমার বাড়ি হচ্ছে চিটাগং হাটহাজারী। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে শুরুতে আমার পরিবারের ব্যাপারে বলে রাখি। আমার পরিবারে আমি আছি, বাবা আছে, মা আছে, আর আমার একটা ছোট বোন আছে। আমার পরিবারটা ছোট একটা পরিবার, যথেষ্ট সুখী একটা পরিবার। আমার আব্বার এলাকাতে কিছু সিএনজি আছে, ওইটা থেকে আব্বা যে পরিমাণ ভাড়া পায় তা দিয়ে আমাদের সংসারটা খুব ভালোই চলে। আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি হাটহাজারীর কোনো একটা কলেজে পড়াশোনা করতাম। আমি পড়াশোনায় খুব বেশি মেধাবী ছিলাম না, বাট আমি খেলাধুলায় খুব ভালো ছিলাম। আমাদের এলাকার যেখানে ক্রিকেট খেলা হতো আমাকে ইনভাইট করে নিয়ে যেত। আমি খুব ভালো ক্রিকেট খেলতে পারতাম এবং বাসায় হচ্ছে আমার বাংলাদেশের যত প্লেয়ার আছে প্রত্যেকটা প্লেয়ারের ছবি আমার ঘরে টাঙানো আছে। যাই হোক, আমি যখন কলেজে ভর্তি হই, আমাদের কলেজে একটা মেয়ে ছিল যার নাম ছিল তনু আমাদের কলেজে সবচেয়ে সুন্দর মেয়ে ছিল। দেখতে যেমন যতটা এনে সুন্দর, তনুর কথা তার চেয়ে অনেক বেশি সুন্দর। স্কুলে আমাদের কলেজে যখন হচ্ছে কোনো অনুষ্ঠান হতো, তখন তনুকে হচ্ছে উপস্থাপনার কাজ দেওয়া হতো। তনু অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। যাই হোক, আমি হচ্ছে যখন কলেজে প্রথম ভর্তি হই তখন থেকে আমার তনুকে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি আমার ভালোবাসার কথা তনুকে কখনো বলতে পারি না, কারণ একটা ভয় আমার মাঝে সবসময় কাজ করে। তনুদের এলাকা হচ্ছে আমাদের কলেজের এরিয়ার ভিতরেই, মানে কলেজের পিছনে হচ্ছে তনুদের বাসা, এবং পারিবারিক দিক থেকে তনুর আব্বা আমরা যেই কলেজে পড়াশোনা করি সেই কলেজের কমিটির পদে আছে। সো আমি চিন্তা করি, যদি আমি কখনো তনুকে ভালোবাসার প্রস্তাব করি আর তনু যদি ওর বাবার কাছে কথাটা বলে দেয়, তাহলে হয়তো স্কুল থেকে আমাকে বহিষ্কার করে দিবে। এই ভয়ে আমি কখনো তনুকে ভালোবাসার কথা বলি না, কিন্তু তনুকে ভীষণ ভালোবাসি। এই 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 জিনিসটা আমার বুকে সবসময় লালন করে আছি, যে হয়তো কোনো এক শুভক্ষণ আসবে যখন আমি তনুকে আমার ভালোবাসার কথা বলতে পারবো। এভাবে যেতে যেতে বেশ কয়েকদিন কেটে যায়। আমাদের বেসে একটা মেয়ে ছিল যার নাম ছিল স্বর্ণা হচ্ছে তনুর খুব ভালো বেস্ট ফ্রেন্ড। তনু আর স্বর্ণার মাঝে খুব ভালো সম্পর্ক। তনু এক মুহূর্ত স্বর্ণাকে না দেখলে বাঁচে না, আর স্বর্ণা তো সারাটা দিনে তনুর সাথে থাকে। যাই হোক, একদিন স্বর্ণা আমাকে ডেকে বলতেছে যে ভাইয়া, আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। তাই আমি বললাম ঠিক আছে বলো। তো বললো ভাইয়া কীভাবে কথাটা বলবো ঠিক বুঝতে পারতেছি না। আমি বলবো না বলো, কোনো প্রবলেম নাই। তো বলে যে মানে আপনি যদি আমাকে একটা হেল্প করতেন আমি খুব খুশি হইতাম। আমি বলি কী ধরনের হেল্প, আমাকে বলো না। তো বলতেছে আপনাদের বেসে যে পড়ে হৃদয়। আমি বলি হ্যাঁ হৃদয়। তো যদি হৃদয়কে একটু মানে আমার সাথে কথা বলাই দিতেন। আমাদের বেসে একটা ছেলে আছে যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, জানা হচ্ছে হৃদয় কিন্তু একটু ঘাড়তারা টাইপের ছেলে, মানে ও যথেষ্ট স্মার্ট এবং সুন্দর, বাট সবার সাথে কথা বলে না, একটু ঘাউরামি করে। তো স্বর্ণা আমাকে বলতেছে যে একটু যদি আমি হৃদয়ের সাথে কথা বলতে পারতাম। যখন আমাকে রিকোয়েস্ট করে, আমি বললাম যে কেন কথা বলতে হবে, আমাকে একটু বলো। তো বলে ভাইয়া আমি একটা দায়িত্ব নিয়েছিলাম, এখানে দায়িত্বটা কীভাবে পালন করব ঠিক বুঝতে পারতেছি না। আমি বলি কেমন দায়িত্ব? তো আমাকে বলতেছে যে তনু নাকি হচ্ছে হৃদয়কে অনেক ভালোবাসে। তো আমাকে বলতেছে যে আমি হৃদয়ের কাছে গিয়ে তনুর ভালোবাসার কথাটা বলার জন্য। কথাটা শোনার পর আমার মাথায় যেন আসমানটা ভেঙে পড়ল। আমি ঠিক বুঝতে পারতেছি না, আমি যে মানুষটাকে ভালোবাসার কথা বলার জন্য দিন গুনতেছি, যাকে আমি আমার ভালোবাসার কথা বলতে চাই, অথচ আমার সে ভালোবাসার মানুষটা তার বান্ধবীর মাঝে আমার বন্ধুর কাছে তার প্রেমের প্রস্তাব পাঠিয়েছে। ব্যাপারটা আমাকে খুব বেশি কষ্ট দেয়। যাই হোক, আমি তারপরেও হচ্ছে স্বর্ণাকে বলি যে ঠিক আছে, আমি হৃদয়ের সাথে কথা বলে হচ্ছে তোমাকে জানাবো। আমি হচ্ছে ওই দিন রাতের বেলায় যখন হৃদয়ের সাথে বের হই, আমি চিন্তা করতেছি যে আমি হৃদয়কে কথাটা বললেই হৃদয় রাজি হয়ে যাবে, কারণ আমিও জানি হৃদয়ের মুখে আমি তনুর অনেক প্রশংসা শুনেছি। ও বারবার তনুকে নিয়ে খুব বেশি প্রশংসা করে। একটা ব্যাপার কি, আমাদের স্কুলে আমাদের ভার্সিটিতে যখন আমাদের কলেজে যখন কোনো অনুষ্ঠান হতো বা কোনো রকম প্রোগ্রাম করা হতো, তখন এগুলো সব কিছুর দায়িত্ব তনুর আব্বা নিত। তনুর আব্বাকে আমাদের কলেজের প্রত্যেকটা মানুষ খুব ভালো করে চিনে। তো যাই হোক, আমি তারপরও যেহেতু দায়িত্ব নিয়েছি আমাকে তো বলতেই হবে। তো বাধ্য হয়ে আমি সেদিন হৃদয়কে বলতেছিলাম যে হৃদয়, স্বর্ণা বলেছিল তোমার সাথে কথা বলার জন্য। তো বলে স্বর্ণা আমাকে কী কথা বলবে? আমি বলি তনু নাকি তোমাকে খুব পছন্দ করে, তাই তোমাকে তনুর কথা বলতে চাইবে।
পরে বলতেছি সত্যি, আমি বলি হ্যাঁ সত্যি। এর পরের দিন যখন কলেজে যাই তখন হৃদয় হচ্ছে তনুর সাথে কথা বলে, অ্যান্ড হৃদয় হচ্ছে স্বর্ণার সাথে কথা বলে। তখন স্বর্ণা সব কিছু হৃদয়কে খুলে বলে। তো হৃদয়কে বলে যে আজকে যখন কলেজ ছুটি হয়ে যাবে তুমি থাইকো, তনু তোমার সাথে কথা বলবে। তো আমাকে তো আসলে আর থাকতে বলা হয় নাই, বাট আমি তারপরেও থেকে গেলাম যে দেখি না আমার ভালোবাসার মানুষটা অন্য কাউকে প্রেমের কথা বলবে, আমি দেখি না একটু থাকি, একটু কৌতূহলবশত আমি থেকে গেলাম। তো যখন কলেজ ছুটি হয়ে গেল, সবাই বাসায় চলে গেল, সবাই কলেজ থেকে বের হয়ে গেল, তখন তনুও রুম থেকে বেরোচ্ছে না, আর হৃদয়ও বের হচ্ছে না। আমি বসে আছি, তো আমাকে স্বর্ণা বারবার ইশারা দিচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য। যখন 2-3 বার ইশারা দেয় তখন আমি বেরিয়ে যাই। বেরিয়ে আসে বলি যে কাজটা কি ঠিক হলো? তো স্বর্ণা বলতেছে কেন ঠিক হবে না কেন? আমি বললাম যে মানে তনু এভাবে হচ্ছে ওর সাথে কলেজের ভিতরে ব্যাপারটা কেমন দেখে না? তো বলে কেমন কি, দুজনকে তো ভালোবাসে তাই না? পাক্কা প্রায় 1 ঘন্টার মতো তারা একটা রুমের ভিতরে বন্দি ছিল। আমার বারবার ইচ্ছে করতেছিল যে আমি দরজায় গিয়ে নক করি, জানালায় গিয়ে নক করি। আমার প্রচণ্ড ইচ্ছা করতেছিল যে আমি কিছু একটা করি, কিন্তু কি করব, তারা দুজনকে খুব বেশি ভালোবাসে, যার জন্য নিরুপায় হয়ে আমি সেই দৃশ্যটা দেখে গেলাম। 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পরে হৃদয় বেরিয়ে আসলো। ওর গায়ে দিয়ে একরকম ঘাম বেরোচ্ছে। আমি বললাম কিরে, কলেজের মধ্যে ফ্যান আছে, এত স্পিরিটে 4টা ফ্যান চলতেছিল, তোর গা থেকে এরকম ঘাম কেন বেরোচ্ছে না? ও হাসতে হাসতে বলে ঘাম বের হওয়ার কাজ করলে তো ঘাম বের হবেই। কথাটা শুনে আমার ভীষণ কষ্ট লাগলো, কিন্তু আমি ওকে আমার কষ্টটা বুঝতে দিই নাই। যাই হোক, আমি চলে যাই। চলে যাওয়ার পরে হৃদয়ের বাসা, আমি বলে রাখি হৃদয়ের বাসা আমার বাসার পাশেই, খুব কাছাকাছি। আমরা দুজনে একসাথে কলেজে আছি এবং কলেজ থেকে একসাথে যাই। এইভাবে যেতে যেতে বেশ কয়েকদিন কেটে গেল। বাট প্রায় প্রতিদিনে ওরা কলেজ শেষ করে রুমের ভিতরে আধা ঘন্টা 1 ঘন্টার মতো বসে থাকে। ওরা দুজনে এভাবে বসে থাকে। বসে থাকতে থাকতে একদিন হঠাৎ করে আমাদের কলেজের দর্তরি ব্যাপারটা বুঝতে পারে। দর্তরি যখন ব্যাপারটা বুঝতে পারে তখন আমাদের প্রিন্সিপালের কাছে বিচার দেয়। প্রিন্সিপালের কাছে যখন বিচার দেওয়া হয় তখন প্রিন্সিপালে তনুকে আর হৃদয়কে জিজ্ঞেস করে। যখন হৃদয়কে জিজ্ঞেস করা হয় তখন হৃদয় বলে যে আমি এই ব্যাপারে কিছুই জানি না, আমাকে সব কিছু জয় করতে বলে। মানে ও সম্পূর্ণ দোষটা আমার উপরে ছড়াই দেয়। মানে আমাকে বলে যে আমি নাকি ওকে তনুর সাথে রিলেশন করার জন্য বাধ্য করেছি। প্রিন্সিপাল তখন আমাকে জিজ্ঞেস করে যে এটার মধ্যে তুই কি জানিস? তা আমি যেটা জানি সেটা সত্য বলছি। আমি বলছি স্যার, তনু ওকে পছন্দ করে, এই কথাটা স্বর্ণা আমাকে বলেছে। তো আমি এটা হৃদয়ের কাছে বললাম। বলার পরে স্যার তো আমার উপরে ভীষণ ক্ষেপে যায়। স্যার যতটা না হৃদয়কে মারে তার চেয়ে অনেক বেশি আমাকে মারে। আমার ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে গেল। চোখের সামনে আমি দেখতেছি তার এই নোংরা কাজগুলো, অথচ এই কারণে আমি আমার প্রিন্সিপালের হাতে মার খেলাম। যাই হোক, সব কিছু মনে আমি নিয়ে নিচ্ছি, কারণ আমি তো তাকে ভালোবাসি। আমার ভালোবাসার কথাটা আমি না হয় তাকে বলতে পারি না, তাকে যে আমি ভালোবাসি এটা হয়তো আমি তাকে বুঝাতে পারি না, কিন্তু আমার কারণে যদি এই মানুষটা ভালো থাকে তো আমিও তো ভালো থাকবো। এরই নাম তো ভালোবাসা, তাই না? যাই হোক, এভাবে বেশ কয়েকদিন গেল। যাওয়ার পরে হঠাৎ করে শুনতেছি কলেজের মাঝে একটা নতুন করে গুজব হয়ে গেল যে কলেজের প্রত্যেকটা মানুষ, টিচার থেকে শুরু করে স্টুডেন্টরা সবাই জেনে গেল তনুর সাথে হৃদয়ের সম্পর্কের কথা। যখন জেনে গেল তখন মোটামুটি ব্যাপারটা নিয়ে আমাদের এলাকাতে অনেক কানাঘোষা করা হচ্ছে। একদিন হৃদয় আমাকে বলতেছে ও আর এই কলেজে থাকবে না। আমি বলি এই কলেজে তুই আর থাকবি না মানে? পরে বলতেছে আমি এই কলেজে পড়বো না, আমি নানুবাড়িতে চলে যাব, ওখানে গিয়ে পড়াশোনা করব। তখন আমি জিজ্ঞেস করলাম যে কেন তুই নানুবাড়ি গিয়ে পড়াশোনা করবি? তখন বলতেছে যে একটা ঘটনা আছে, আমি তোকে কিছু বলবো না। ও কোনো কিছু না বলে ওর নানুবাড়িতে হাটাজারি থেকে ওর নানুবাড়িতে চলে যায়। ওর নানুবাড়ি ছিল সিটি গেটের ওখানে চলে যায়। তো ওখানে যাওয়ার পরে বেশ কয়েকদিন পরে একদিন তনু খুবই কান্না করতেছে কলেজে বসে বসে। তা আমি মনে করছি হয়তো হৃদয় চলে গেছে এই জন্য কান্নাকাটি করতেছে। তো একদিন আমি তনুর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে তনু, তুমি সবসময় কলেজে বসে এরকম কান্নাকাটি করো কেন? কি হয়েছে? হৃদয় চলে গেছে এই জন্য মন খারাপ? তো বলে হৃদয় চলে গেছে তাতে তো আমার কোনো দুঃখ নাই, কিন্তু হৃদয় আমার পেটে যেটা দিয়ে গেছে এটা কেন নিয়ে যায় না? আমি এটার বোঝা এখন কিভাবে বইব? তখন আমি বললাম যে মানে এটা তুমি কি বলতেছ? পরে বলে যে হ্যাঁ, একদম সত্য বলতেছি, আমার পেটে হৃদয়ের বাচ্চা।
আমার তখন এত কষ্ট লাগে, আমি আসলে বাসায় বুঝাইতে পারবো না। আমার কাছে মনে হয় আসমানটা যেন আমার মাথায় ভেঙে পড়েছে। মনের অজান্তে আমার চোখে জল এসে যায়, মনে হয় আমার কলিজাটা ভেঙে গেছে। আমি এত কষ্ট পেয়েছি, আমি বাসায় প্রকাশ করতে পারবো না। আমি কোনো কিছু না বলে বাসায় চলে আসি। বাসায় এসে শুনতে পাই যে আমাদের এলাকাতে মোটামুটি এমন কোনো মানুষ নেই, ইভেন আমার আব্বা আম্মা থেকে শুরু করে প্রতিটা গ্রামে গ্রামে এই কথা ছড়িয়ে যায়। সবাই বলে যে হৃদয়ের বাচ্চা হচ্ছে তনুর পেটে। এটা নিয়ে হৃদয়ের বাবা মাকে হচ্ছে তনুর বাবা মা যায়, তনুর বাবা গিয়ে হৃদয়ের বাবার নামে হচ্ছে মানে মামলা করে থানাতে যে এই ঘটনা। এটা নিয়ে অনেক রকম অনেক কিছু ঘটে। এভাবে যেতে যেতে প্রায় এক সপ্তাহ পরে আমি একদিন সন্ধ্যার দিকে, মানে লাইক হচ্ছে সন্ধ্যার মাগরিবের পরে, আমাদের এখানে রেল স্টেশন আছে, রেল স্টেশনের রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম যে কোনো একটা মানুষ যেন মানে অনেক দূরে দাঁড়ায় আছে, রেল আসতেছে ওই সময়। তা আমি না বুঝতে পারতেছি না যে কে কে ওখানে দাঁড়ায় আছে। আমি একটু কৌতূহলবশত সামনের দিকে গেলাম। সামনের দিকে যাওয়ার পর আমি দেখতেছি যে তনু দাঁড়ায় আছে। তখন আমি তনুকে টান দিয়ে ওখান থেকে, মানে আমি আনতে পারতেছি না, ও আমার সাথে খুবই ধাক্কাধাক্কি করতেছে, টেনে নিচে পুরো মরে যাবে। আমি খুব কষ্ট করে তাকে ওখান থেকে সরাই আনলাম। আইনা বলতেছি যে এটা কেমন কথা। ও আমার বুকে জড়ায়া ধরে ইচ্ছা মতো কান্না করতেছে। আমার মনে হয় যে ওর কান্নায় যেন আকাশ বাতাস ভারী হয়ে গেল। আমি ওর চোখের পানিগুলো মুছে দিয়ে বললাম যে কান্না কেন করতেছ? ও আমাকে বলে যে আমি আমার পেটের বাচ্চাটাকে মারতে পারবো না, আর হৃদয়েরও কোনো খোঁজখবর পাচ্ছি না। এর মাঝে হৃদয়কে ও নানু বাড়িতেও পাওয়া যাচ্ছে না, ও কোথাও পাওয়া যাচ্ছে না, ও পালায়ে গেছে, কোথাও পাওয়া যাচ্ছে না। ওর আব্বা আমার নামে মামলা দিয়ে রাখছে, এখন পুলিশ হৃদয়কে হন্য হয়ে খুঁজতেছে। তনু বলতেছে যে আমার আত্মহত্যা করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই, কারণ এই ব্যাপারটা এলাকাতে এমন কোনো মানুষ নেই যে জানে না। আমি কারোর সামনে মুখ দেখাতে পারি না। ও আমার বুকে জড়িয়ে ধরে ইচ্ছা মতো কান্নাকাটি করে। আমি তাকে বলি, তনু তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করবে না তো? তো বলে না, কিছু মনে করবে না, বলো। আমি বলি, তোমার পেটে যে বাবুটা আছে সেই বাবুটার বাবা আমাকে বানাবা? তখন মেয়েটা উপরের দিকে মুখটা তুলে আমার দিকে তাকিয়ে চোখের পানিগুলো ফেল ফেল করে ফেলতেছে। আমি তার চোখের পানিগুলো মুছে দিয়ে বললাম, জানো তনু, আমি তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি। আজকে প্রায় অনেকগুলো বৎসর আমি তোমাকে পছন্দ করি। আমার খুব ইচ্ছা ছিল তোমাকে ভালোবাসার কথা বলবো, কিন্তু তোমার আব্বা আমাদের কলেজে খুবই প্রভাবশালী মানুষ, কলেজের পিছনেই তোমাদের বাসা। আর তুমি তো জানো আমি খুব বড় লোকের ছেলে না। আমার আব্বার কয়েকটা সিএনজি আছে, ওইটার ভাড়া দিয়ে আমার আব্বা কোনোভাবে চলে। সুতরাং আমি আমার ভালোবাসার কথা তোমাকে বলতে পারি না, কারণ তোমরা তো অনেক বড় লোক। আর তুমি নিজেই হচ্ছে স্বর্ণাকে দিয়ে হৃদয়ের কাছে ভালোবাসার প্রস্তাব পাঠিয়েছো। আর স্বর্ণ এই কথাটাই আমাকে বলেছে। সেদিন আমার বুকটা ভেঙে গেছে, আমার কলিজাটা ছিঁড়ে গেছে, কিন্তু আমি কাউকে দেখাতে পারিনি, আমার দুঃখটা আমি কাউকে বলতে পারি নাই। বিশ্বাস করো, আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। হয়তো আমার ভালোবাসাটা তুমি বুঝবা না, কিন্তু সারা দুনিয়াটা একদিকে, আমার কাছে তুমি একদিকে। এটা বলে আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। ও আমাকে বলল যে আমার চোখের সামনে হীরা ছিল, আমি হীরাকে ছুঁড়ে ফেলে আমি ছাইটাকে হাতে তুলে নিয়েছি। তুমি আমাকে মাফ করে দাও জয়। আমি কখনো বুঝতে পারিনি যে তোমার হৃদয়টা এত বড়, তোমার কলিজাটা এত বড়। আমি তোমাকে বিয়ে করব, তুমি পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা বলো তোমার পরিবারের সাথে। তা আমি ঠিক আছে, সেদিন হচ্ছে তাকে বাসায় ফিরাই, আর তার সাথে কমিটমেন্ট করি যে আমি তাকে বিয়ে করব। এটা বলে আমি আমার বাবাকে যখন ব্যাপারটা বলি যে বাবা এই ঘটনা, আমি ওকে বিয়ে করব। কিন্তু আমার আব্বা তো হাটহাজারিতে থাকে সবসময়, ওনার সিএনজি আছে, ওইখানে ব্যবসা বাণিজ্য। আব্বা তো ওই তনুর ব্যাপারে সব কিছু জানে। যখন আমি বললাম, বাবা আমাকে এক কথায় বলতেছে যে এটা কখনোই সম্ভব না। আমি বললাম যে বাবা আমি তনুকে অনেক ভালোবাসি। বাবা বলতেছে তুই যদি তনুকে ভালোবাসিস তাহলে তনুর পেটে কীভাবে হৃদয়ের বাচ্চা আসে? আমি তখন বাবাকে সব কিছু খুলে বললাম যে বাবা এই ঘটনা। কিন্তু বাবা সবগুলো ঘটনা শোনার পর সে একই কথা। বাবা বলে যে এটা কখনোই সম্ভব না, এটা কখনোই হবে না। আমি যতই বাবার কাছে কান্নাকাটি করি, কিন্তু বাবা আমার কোনো কথাই শোনে না। এভাবে যেতে যেতে প্রায় এক সপ্তাহের মতো কেটে যায়। তখন আমি একদিন তনুকে বললাম যে তনু, আমার বাবা মা তো রাজি হয় না, কী করা যায়? তো এরই মাঝে কিন্তু তনুর বাবা মা কিন্তু রাজি। তনু তার বাবা মায়ের কাছে বলেছে, তারা কিন্তু রাজি হয়েছে। আমি একদিন তনুদের বাসায় গেছিলাম। বাসায় গিয়ে তনুর আব্বা আম্মার সাথে কথা বলছি, তাদের কোনো আপত্তি নেই, তারা সব কিছুতে রাজি আছে। কিন্তু আমি কোনোভাবে আমার আব্বা আম্মাকে রাজি করাতে পারতেছি না। যাই হোক, বেশ কয়েকদিন যাওয়ার পর আমি যখন বাসায় ভাঙচুর করতেছি, পাগলামি করতেছি, খুবই পাগলামি সাগলামি করতেছি, একটা পর্যায়ে আমার মা রাজি হয়েছে। কিন্তু
কিন্তু বাবাকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না। বাবার একই কথা, এমন একটা নষ্ট মেয়েকে কখনোই আমি তোকে বিয়ে করাবো না, আর এই মেয়েটাকে বিয়ে করলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। বাবা আমাকে বলতেছিল ওর মায়েরও এক বিয়ে হয়েছিল, ওইখানে 2 ছেলে 1 মেয়ে রেখে ওর বাবার সাথে পালায় আসছে। এরকম এই মেয়েটারও বিয়ের আগে আরেকজনের বাচ্চা তার পেটে আসছে। এমন একটা মেয়েকে আমি তোকে কখনোই বিয়ে করাবো না। কিন্তু আমি তো তনুকে অনেক ভালোবাসি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তনুকে যদি বিয়ে না করি তনু সত্যি মরে যাবে, কারণ ওর কাছে দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই। তনু তখন পড়াশোনাও করে না, সারাক্ষণ বাসায় বসে বসে কাঁদে। আমি যখন আব্বাকে বুঝাইতে পারি না তখন একদিন নিরুপায় হয়ে তনুর আব্বার পায়ে ধরে কান্নাকাটি করতে থাকি। বলি, আঙ্কেল আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। তখন উনি আমাকে বলে যে আমি যদি তোমাকে তনুকে বিয়ে করাই তাহলে কি তুমি তোমার পরিবারের অমতে তনুকে বিয়ে করবা? আমি বললাম আপনি যা বলেন আমি তাই শুনবো। সেদিন আমি বাসায় গিয়ে আব্বা আম্মার কাছে প্রচুর কান্নাকাটি করে আমার ব্যাগ কাগজপত্র নিয়ে বেরিয়ে চলে আসি। মা প্রচণ্ড কান্না করে। মায়ের কোনো কথা না শুনে আমি সরাসরি তনুদের বাসায় চলে আসি। তনুদের বাসায় আসার পরে তনুর আব্বা হচ্ছে পারিবারিকভাবে তনুর সাথে আমার বিয়ের কাজ কমপ্লিট করে। আমি মিথ্যে বলবো না, বিয়ের পরে আমার জীবনে একটু একটু করে সুখ আসে। আমি বিয়ে হবার 2 দিন পরে তনুকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাই। কক্সবাজার আমরা থাকি প্রায় 15 দিনের মতো। আমাদের দুজনের মাঝে অনেক মধুর সম্পর্ক হয়। আমরা দুজনকে যথেষ্ট বুঝি। কক্সবাজার যাই, তারপর বিভিন্ন জায়গায় তাকে নিয়ে ঘুরতে যাই, এবং কলেজে মোটামুটি অনেকে জেনে ফেলছে যে আমি হচ্ছে ওকে বিয়ে করছি। এটা জানার পরে আর এরই মাঝে কিন্তু হৃদয়ের সাথে আর কোনো যোগাযোগ নাই। হৃদয় কোথায় আছে কোথায় গেছে এটা আমাদের এলাকা সহ থানা পুলিশ কেউ বলতে পারে না। তো এভাবে যেতে যেতে প্রায় 6 মাসের মতো কেটে গেল। তো এই 6 মাস আমি আমার পরিবারে যতই যাওয়ার চেষ্টা করি আমার পরিবার কখনোই আমাকে অ্যাকসেপ্ট করে না। আমার পরিবার একটা কথাই বলে যে তুই চলে গেছিস, যা তোর কপাল নিয়ে তুই গেছিস। আব্বা আম্মা আমাকে গ্রহণ করে না। মাঝে মাঝে চুরি করে মায়ের সাথে কথা বলি, কিন্তু আব্বার সাথে দেখা করতে পারি না। এভাবে যেতে যেতে আমারও না একটা আমার ভিতরেও একটা জিনিস কাজ করতেছে। আমি যখনই বাসা থেকে বের হই তখন অনেকে আমাকে আমার দিকে আঙ্গুল তুলে বিভিন্ন রকম কথা বলে, যে বলে যে একজনে বাচ্চা দিচ্ছে আরেকজনে বিয়ে করছে। এভাবে খারাপ খারাপ কথা বলে এই কথাগুলো শুনতো না, আমার কাছে খুব একটা ভালো লাগে না। যাই হোক, একদিন আমি চিন্তা করতেছি যে কী করা যায়। তো তনুর চাচাতো ভাই একটা মালয়েশিয়াতে থাকতো। তো একদিন আমি তনুর বাবাকে বললাম যে আমি বাংলাদেশে কী করবো ঠিক বুঝতে পারতেছি। আমি তো তখন স্টুডেন্ট, কারণ তনু আমি হৃদয় স্বর্ণা আমরা সবাই একই ক্লাসে পড়তাম। তো আমি ওর বাবাকে বলতেছি যে আমি বাংলাদেশে কী করব, এখন তো কোনো কিছু করার সুযোগ পাইতেছি না, পরিবার থেকে আমাকে কোনো টাকা পয়সা দিচ্ছে না। তখন ওর বাবা তনুর বাবা আমাকে বলতেছে, আচ্ছা আমি যদি তোমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করি তুমি কি বিদেশ যাবা? তখন আমি চিন্তা করলাম যে বাংলাদেশে কারো কাছে মুখ দেখাইতে পারি না। বাসা থেকে বেরোলে সবাই আমাকে ওই একটা কথাই বলে যে একজনের পেটে বাচ্চা দিচ্ছে আরেকজনে বিয়ে করছে। সুতরাং আমার কাছে মনে হয় যে আমি যদি এখান থেকে মোটামুটি কোথাও দূরে চলে যাই, অন্তত কয়েক বছর থেকে আসি, তাহলে এই কথাটা হয়তো মাটি হয়ে যাবে। এটা চিন্তা ভাবনা করে আমি ওই দিন তনুর বাবার কথা রাজি হয়ে যাই। আমি বলি যে ঠিক আছে আঙ্কেল, আপনি যেটা ভালো মনে করেন আমি সেটাই করব। তখন আমি ওনার সাথে কথাবার্তা বলার পরে উনি আমার পাসপোর্ট করে এবং কাগজপত্র তনুর ওই ভাইয়ের কাছে পাঠায়, মালয়েশিয়াতে পাঠায়। তখন মালয়েশিয়াতে উনি আমার কাগজপত্রগুলো নিয়ে যাওয়ার পরে প্রায় 3 মাস পরে আমার ভিসা লেগে যায়। যখন আমার ভিসা লাগে তখন আমি আমার আব্বা আম্মার সাথে দেখা করতে আসার পরে আমার আব্বা আমাকে একটা কথাই সেদিন স্ট্রেট বলে দেয় যে তুই যদি কখনো আর আমার বাড়িতে আসিস বা আমার কোনো সন্তানের সাথে, আমার মেয়ের সাথে, আমার ওয়াইফের সাথে কথা বলিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। তখন আমার মাথায় আসমানটা ভেঙে পড়ে। আমি তখন কান্না করতে করতে আমার বাড়ি থেকে চলে আসি, এবং আমি যখন চলে আসি আমি দেখতেছি আমার মা ঘরের দরজায় দাঁড়ায় আছে। ছোটো বোনটা বৈশা কান্না করতেছে, কিন্তু বাবার কারণে আমার মার ছোটো বোন আমার কাছে আসতে পারতেছে না। প্রচণ্ড রকম কান্না করতেছে মা, শাড়ির আঁচলটা মুখে দিয়ে মা যেন কেউ মারা গেলে মানুষ যেভাবে কাঁদে সেভাবে কাঁদতেছে। আমি দূর থেকে দেখতেছি যে আমার মা কাঁদতেছে, কিন্তু মায়ের কাছে আমি যাইতে পারতেছি না। যাই হোক, কান্নাকাটি করতে করতে আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসি। আসার পরে ওরা আমার সব কিছু ঠিকঠাক করে, ওর বাবা মা দুজনে মিলে আমাকে চট্টগ্রাম এয়ারপোর্ট এনে দেয়, অ্যান্ড ওখান থেকে আমার মালয়েশিয়াতে ফ্লাইট হয়। ওখান থেকে ফ্লাইট ঢাকাতে আসেন, ঢাকা থেকে সরাসরি মালয়েশিয়াতে ডাইরেক্ট ফ্লাইট ছিল। তো মালয়েশিয়াতে যাওয়ার পর ওর যে ভাই ছিল উনি একটা রাবার বাগানে চাকরি করতো, আমাকে একটা রাবার বাগানে কাজ করতে দেয়। তো আমি আসলে ওভাবেই পরিশ্রমিক ছিলেন, আমি পরিশ্রম করতে পারি না। তো কাজ করার জন্য যেরকম পরিশ্রম করতে হয় ওরকম পরিশ্রম আমি করতে পারি না।
রাবার বাগানে যারা কাজ করে তারা হয়তো জানে রাবার বাগানে অনেক কষ্টের কাজ, বাট এত কষ্টের কাজ আমি করতে পারি না। আমি চেষ্টা করি কিন্তু আমার শরীরে এটা সয় না। আমি 3 দিন কাজ করলে অসুস্থ হয়ে যাই, এত অসুস্থ হয়ে যায় যে আমাকে হসপিটালে ভর্তি করাইতে হয়। তো এইভাবে কাজ করতে করতে আমি আর পারি না। আমি একদিন তনুকে ফোন করে বলি যে তোমার আব্বাকে বলো না যে আমি না এই কাজটা করতে পারতেছি না। তো তনু আমাকে বারবার একটা কথাই বলে যে বাবা তোমাকে অনেক অনেক টাকা খরচ করে পাঠিয়েছে, এখন তুমি কি করবা না করবা এটা তুমি জানো, না হলে বাবা কিন্তু আমাকেও ঘর থেকে বের করে দিবে। নিরুপায় হয়ে ওখানে একটা ছেলে ছিল যার নাম ছিল রোমানের সাথে কথা বলি, রোমানের বাড়ি কুমিল্লা। রোমানের সাথে কথা বলি যে ভাই আমি তো এই কাজ করতে পারতেছি না, আমাকে একটা বুদ্ধি দাও। তো রোমান আমাকে বলে যে ভাই আপনি কি গাড়ি চালাইতে পারেন? আমি বলি হ্যাঁ ভাই আমি মোটামুটি চালাইতে পারি, হুন্ডা চালাইতে পারি। তো বলে ঠিক আছে তাইলে আপনি একটা কাজ করেন, আপনি একটা গাড়ির বা হুন্ডার লাইসেন্স বের করেন। তা আমি বললাম যে কীভাবে বের করব? তখন উনি আমাকে একটা অফিসে নিয়ে যায়। ওখানে রোমান ভাই আমাকে একটা লোকের সাথে কথা বলাই দেয়, ওই মালয়েশিয়ারই একটা লোক। তো ওই লোকের সাথে কথাবার্তা বলে আমি কাগজপত্র জমা দিই, কিন্তু টাকা লাগবে। আমাদের বাংলাদেশি টাকায় প্রথমত প্রায় 60,000 টাকার মতো দিতে হবে। আমি এই টাকা যখন তনুকে ফোন করে বলি যে আমাকে অন্তত এই টাকাটা ম্যানেজ করে তো আমি ড্রাইভিংটা শিখলে দেশে কিছু করতে পারবো, কিন্তু তনুর কথা স্ট্রেট আমার বাবা তোমাকে একটা টাকাও দিবে না। বাবা যে রাবার বাগানে আমার ভাইয়া যে কাজ করো ওইখানে কাজ করো, বাইরে কোথাও যেতে হবে না। কিন্তু আমি কোনোভাবে বুঝাইতে পারতেছি না যে আমি রাবার বাগানে কোনোভাবে কাজ করতে পারতেছি না, কারণ আমি পারলেও তো আর মিথ্যে বলতাম না। আমার দ্বারা ওখানে কাজ করা সম্ভব হচ্ছে না, আমি অসুস্থ হয়ে যাই। যাই হোক, বেশ কয়েকদিন যাওয়ার পরে আমি একদিন গোপনে আমার একটা কাকিমা ছিল, কাকির কাছে ফোন করে বলি যে কাকি আমি কি একটু আমার মায়ের সাথে কথা বলতে পারবো? তো বলো আচ্ছা ঠিক আছে, নাও তোমার আম্মার সাথে কথা বলো। তুমি আমাকে আমার আম্মাকে আইনিয়া দেয়। তাই মাকে বলি যে মা আমার খুবই কান্না করে। আমি মাকে বলি যে মা এই ঘটনা, আমি তো মালয়েশিয়াতে আসছি, এখন আমি ড্রাইভিং শিখবো, আমার প্রায় 60,000 টাকা লাগবে। তো এই টাকা তো আমার শ্বশুর শাশুড়ি কেউ দিচ্ছে না, টাকা ছাড়া তো আমি কিছু করতে পারতেছি না, তুমি কি আমাকে কয়টা টাকা দিবা? তখন মা বলে বাবা তুই টেনশন করিস না, তুই বল কীভাবে পাঠাবো। তখন আমি একটা লোকের ঠিকানা দেয়, আমি বলি যে ওই লোকটার কাছে যদি টাকা দিয়ে আসো ওখানে, তাহলে ওনারা আমাকে টাকা পাঠাই দিবে। তখন আমার মা কী করে, আমার যে স্বর্ণ গয়নাগুলো ছিল আমার আব্বার দেওয়া, ওই স্বর্ণ গয়নাগুলো আমার আম্মা বিক্রি করে, প্রায় অনেক গয়না বিক্রি করে আমার আম্মা 80,000 টাকা জোগাড় করে। 80,000 টাকা জোগাড় করে কুমিল্লায় যে রোমান ভাইয়ের মায়ের অ্যাকাউন্ট ছিল, সেই মায়ের অ্যাকাউন্টে আমার আম্মা চিটং থেকে টাকা পাঠায়। টাকা পাঠানোর পরে রোমান ভাই আমাকে এখানে মালয়েশিয়ান রিং দিয়ে দেয়। যাই হোক, এরপরে কি হলো, আমি মোটামুটি ভালোই চলতেছিলাম, আর কোনো প্রবলেম নাই। আমি ড্রাইভিংয়ে ভর্তি হলাম। ড্রাইভিংয়ে ভর্তি হয়ে প্রায় 4 মাসের মাথায় আমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিই। ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পরে আমি ওখানে চাকরি করতে শুরু করি। বাট যখনই চাকরি করতে শুরু করি তখনই তনুর শারীরিক সমস্যা দেখা দেয়। বলতে তনু ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, ওর খেতে গেলেই বমি হয়, ডাক্তারের কাছে যেতে হয়, অনেক টাকা লাগে। তো আমি সব রকম টাকা পয়সা ওদেরকে দিতে থাকি। এভাবে দিতে থাকি। আমার মায়ের মাঝে মাঝে কাকির কাছে ফোন করি, আমার মাকে যখনই বলি টাকা ঢুকা লাগবে কিনা, তা আমার মা কোনোভাবেই আমাকে বলে না যে টাকা লাগবে। এভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর একদিন আমি আমার সাথে পুকুর ঘাটে দাঁড়ায় কথা বলতেছে আমার মা আমার সাথে। তো হঠাৎ করে কোত্থেকে জানিয়ে আব্বা মনে হয় চলে আসে। আব্বা এসে ফোনটা টান দিয়া আব্বা বলে হ্যালো বললে, আমি বলি আব্বা আসসালামু আলাইকুম। তখন আমাকে বলতেছে যে তোরা না বলছিলাম যে তুই আমার ওয়াইফের ফোন দিবি না, তুই তোর ফোন দিবি না আমার পরিবারের কাউরে, তুই কি আমার কথা বিশ্বাস করছ না? এইটা বলে আমি শুনতে পাইতেছি আব্বা আমার মারে মারতেছে, আমার মা চিল্লে করতেছে। তখন আমার এত কষ্ট হয়, আমি ফোন লাইনটা কেটে দিই। এরপরে আমি আমার পরিবারের সাথে আর যোগাযোগ করি না। তখন আমি আমার শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ করি, তাদের সাথে কথা বলি, তাদের সাথে আমি সব কিছু করি। এইভাবে যেতে বেশ কয়েকদিন যাওয়ার পরে আমার শ্বশুর বলতেছে আমাদের কলেজের সামনেই একটা গরু বাজার আছে। তো এই গরু বাজারটা উনি ইজারা নেবে। ইজারা মানে ইজারা 5 বছরের জন্য ইজারা নেওয়া হয়। তো উনি 5 বছরের জন্য ইজারা নেবে। আমাকে বলতেছে গরু বাজারটা 5 বছরের জন্য ইজারা নেবে, তুমি কিছু টাকা দাও। তো আমি বললাম যে কত টাকা লাগবে? উনি বললো যে 12 লাখ টাকা লাগবে। তখন আমার কাছে আসলে অত টাকা নাই। আমি তখন প্রায় আমার 3 বছর হয়ে গেছে, 3 বছরের পরের কথা। আমার কাছে প্রায় 8 লাখ টাকার কাছাকাছি ছিল। আমি আরও 4 লাখ টাকা আরেকজনের কাছ থেকে জোগাড় করে আমি আমার শ্বশুরের জন্য 12 লাখ টাকা পাঠাই, কারণ উনি আমাকে বিদেশ পাঠাইছে। 12 লাখ টাকা ওনাকে দিই। তখন উনি জায়গাটা ইজারা করে, জায়গাটা কিনে, ওটা কিনে বলতে ইজারা নিয়ে যায়, ওকে ভাড়া নিয়ে যায় 5 বছরের জন্য। 5 বছরে উনি ওখানে সব কিছু গরু বিক্রি করবে, সব উনি নিয়ে যাবে টাকা।
মানে যেটা হচ্ছে যেটাকে উসুল বলে আর কি, উসুলের টাকাটা উনি নিয়ে যাবে। তো যাই হোক, এভাবে যেতে যেতে মোটামুটি ভালোই যাইতেছে। তো আমি তখন প্রায় 4.5 বছরের মতো হয়েছে। তখন আমি একবার অনুকে বলতেছি যে অনু, আমি তো আজ 4.5 বছর বিদেশ করতেছি, তো আমি একটা আবার কাজ করি না, আমি একটু বাড়িতে যাই, আমাকে একটু বাড়িতে আসতে দাও। তো ও আমাকে বলে যে না, এখন বাড়িতে এসো না, একটা কাজ করো। আমি বললাম কি? পরে বলতেছে আব্বা আমার জন্য একটা জায়গা দেখছে। তো আমি বললাম যে তুমি তো, তোমার জন্য জায়গা দেখার কি আছে? পরে বলতেছে যে শহরে একটা জায়গা দেখছে। আমি বললাম কোথায়? পরে বলতেছে যে অক্সিজেনের ওইদিকে। তো অক্সিজেনের ওইদিকে জায়গা দেখছে, তো বলে যে জায়গাটা কিনতে হবে, এটা কিনতে হলে 22 লাখ টাকা লাগবে। আমি বললাম আমার কাছে তো এর অর্ধেক টাকাও নাই, আমি এই জায়গা কীভাবে কিনবো? পরে বলতেছে যে তুমি কিছু অর্ধেক টাকা দিবা, বাবা অর্ধেক টাকা দিবে। তাই আমি বললাম যে বাবা অর্ধেক টাকা দিবানি? বড় বলতেছে যে বোকা, আমার আব্বা অর্ধেক টাকা দিবে, তুমি অর্ধেক টাকা দিবা, তারপরে জায়গাটা কিনবে, কেনার পর জায়গাটা আব্বা আমার নামে করবে। তো তুমি বুঝতেছো যে জায়গাটা আমার নামে হলে তো এটা আমাদেরই জায়গা, তাই না? তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তখন আমি একটা লোকের কাছ থেকে, ওইখানে হচ্ছে পাসপোর্ট দিয়ে টাকা নেওয়া যাইতো, মানে পাসপোর্ট জমা দিলে টাকা দিত, এরকম বাংলাদেশি লোক ছিল। আমি একটা লোকের কাছ থেকে আমার পাসপোর্ট দিয়ে 10 লাখ টাকা নেয়। 10 লাখ টাকা নিয়ে যে আমি 10 লাখ টাকা ওনার কাছে পাসপোর্ট দিয়ে আমি নিয়ে যাই, অ্যান্ড 10 লাখ টাকা যখন শোধ হবে তখন উনি আমাকে পাসপোর্টটা দিয়ে দিবে। এরপর থেকে আমি গাধার মতো পরিশ্রম করতে শুরু করি, এমন পরিশ্রম করতে শুরু করি যেটা আমি বলে বুঝাইতে পারবো না। হাড় ভাঙা পরিশ্রম, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, সারাদিন কাজ করতে থাকি। কারণ আমার একটাই টার্গেট, কবে আমার 10 লাখ টাকা পূরণ হবে। 10 লাখ টাকা যদি পূরণ হয় তাহলে আমি ওকে পাসপোর্টটা দিবে, আমি যেতে পারবো। এরই মাঝে প্রায় 1.5 বছর পরে একদিন হচ্ছে আমার কাকিয়াম্মা আমাকে ফোন করে আমাকে বলে যে বাবা তোমার একটা কথা বলি, একটা কথা শোনো। আমি বললাম যে কী কথা কাকি, বলেন। পরে বলতেছে যে তোমার আব্বা নাকি মানে সিএনজির ভাড়া উঠে আসার সময় তোমার আব্বাকে নাকি মাইক্রোবাসে তোমার আব্বাকে ধাক্কা দিছে, তোমার আব্বা গাছের সাথে পড়ে মাথা ফাটাই ফেলছে। তো বলতেছে যে তোমার আব্বাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে, চিটং হসপিটালে, অনেক টাকা লাগবে। তো আমি বললাম যে টাকা লাগবে, কত টাকা লাগবে? পরে বলো অনেক টাকা লাগবে, ওখানে নাকি কী অপারেশন করতে হবে। তাই আমি আমার মায়ের সাথে আর ভয়ে কথা বলি না। তো আমি তো অলরেডি 10 লাখ টাকা তো একজনের কাছে পাসপোর্ট দিয়ে টাকা উঠিয়ে রাখছি, মাসে মাসে যে টাকা পাইতেছি সেই টাকা তো আমি মানে আমার শ্বশুরকে দিয়ে দিচ্ছি, আমার কাছে প্রফিট মানে 10টা টাকাও নাই। তখন আমি আমার ওয়াইফের কাছে কান্নাকাটি করে বলি যে আমার মায়ের অবস্থা, বাবার অবস্থা খুব খারাপ, তুমি আমার আব্বাকে অপারেশন করার জন্য নিয়ে গেছে, তুমি প্লিজ আমার বাবার জন্য কিছু একটা করো। তখন সে আমাকে বলতেছে আচ্ছা তুমি টেনশন করো না, আমি একটা কিছু করব। তখন ও আমাকে এর পরের দিন কল দিয়ে বলতেছে যে শোনো, আমার আব্বা হচ্ছে 2 লাখ টাকা পাঠাইছে, 2 লাখ টাকা পাঠাইছে। আমি বলি কি বলো? বলে হ্যাঁ, যে আমার আব্বা 2 লাখ টাকা হচ্ছে হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে গিয়ে তোমার আব্বাকে দিছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মনে একটু শান্তি ফিরে আসে। যাই হোক আমার শ্বশুরে টাকা দিছে। তো এইভাবে যেতে যেতে তো মোটামুটি প্রায় সব কিছু ঠিক হলো। এক সপ্তাহ মেবি না, 4 থেকে 5 দিন পরে আমার সেই কাকি আমাকে আবারও কল দেয়, আমাদের পাশের বাড়ির কাকি কল দিয়া কাকি আমারে বলছে যে তোর বাবা কি তোরে লালন পালন করে নাই? তোর বাবা তোর সাথে রাগ করছে সেটা ঠিক আছে, তোর বাবা তোকে ঘর থেকে বের করে দিছে তাও ঠিক আছে, কিন্তু তোকে তো উরুতে জন্ম দিছে, তোর মায়ের পেটে তুই জন্ম হয়েছিস, তুই কেমনে পারলি এই কাজটা করতে? আমি বলি কাকি আমি কি করেছি আমাকে বলেন তো? পরে বলতেছে তুই কি পারতি না যে অন্তত 10,000 টাকা তোর আব্বারে দিতি? আমি বলি কি বলেন, 2 লাখ টাকা তো আমার শ্বশুর আমার আব্বারে দিছে অপারেশনের জন্য। পরে উনি হাইসা বলতেছে শ্বশুর শাশুড়িরই বিশ্বাস কর, আরে তোর বাপ মারা গেছে। আমি বললাম এটা আপনি কী বলতেছেন? পরে আমার বলতেছে যে সিএনজিগুলো বেচা তোর বোনটারে বিয়া দিল, সিএনজি বেচা তোকে ঘর নাই বাড়ি নাই, যার কারণে তোর বোনটাকে বিয়ে দিতে পারতেছে না। সিএনজিগুলো বেচা বেটা একটা ঘর দিল, আর বাকি টাকাগুলো দিয়া তোর বোনের বিয়ে দিল। ওনার কাছে তো আর কোনো টাকাই নাই, এই লোকটা অ্যাক্সিডেন্ট করে হসপিটালে মারা গেল, তুই কি পারলি না ওনাকে একটা টাকা দিয়ে সহযোগিতা করতে? তখন আমি আমার ওয়াইফকে ফোন দিই, আমার ওয়াইফকে ফোন দিয়ে আমি প্রচুর চিল্লাচিল্লি করি। আমার ওয়াইফ বলতেছে যে বাবা মায়ের জন্য এত দরদ দিলে বাবা মা কীভাবে তোমাকে ঘর থেকে বের করে দেয়? আমি বললাম আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছি সেটা ঠিক আছে, কিন্তু আমি সন্তান হিসেবে কি আমার দায়িত্ব ছিল না যে অ্যাটলিস্ট আমার বাবার জন্য এই কাজটাকে আমি করতে পারতাম না? তুমি এটি কী করলা? তখন আমাকে একটা কথাই বলতেছে যে ঠিক আছে এখন কি করবা, যে মারার সে তো মারাই গেছে, আর তুমি তোমার পরিবারের সাথে কথা বলো, আমার আব্বা তোমাকে বিদেশ পাঠাইছে, তোমার আব্বা পাঠায় নাই, এটা বলো। আমার সাথে খুবই মিসবিহেভ করে। তো আমার টার্গেট হচ্ছে যাই হোক আমি কোনোভাবে ঋণটা শেষ করি। আমি প্রায় 7 বৎসরের মতো থাকি, 7 বৎসর আমি অনেক কষ্ট করে আমি সম্পূর্ণ টাকা ঋণটা শোধ
শোধ করে আমার ওয়াইফের অ্যাকাউন্টে আমি প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার মতো রাখি, কারণ আমার চিন্তা ভাবনা হচ্ছে আমাকে দেশে গিয়ে তো কিছু একটা করতে হবে। আমি তখন দেশে আসি প্রায় 7 মাস পরে। 7 মাস পরে দেশে আসি। দেশে আসার পর আমার মোটামুটি আমার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে সবাই আমাকে খুব ভালোভাবে সম্মান করেছে। এটা আমি বলবো না, একদম সবাই আমাকে প্রচুর সম্মান করেছে, ভালোবেসেছে। বেশ কয়েকদিন প্রায় 1 থেকে 2 মাসের মতো আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম। এর মাঝে আমি গোপনে আমার আম্মার সাথে দেখা করছি, আবার কবরে গেছি, আবার কবর জিয়ারত করে আসছি। ছোটো বোনকে যেখানে বিয়ে দিছে ছোটো বোনের শ্বশুরবাড়িতেও গেছি। তো যাই হোক, কিন্তু আমি আমার পরিবারে আসতে পারি না। আমার ওয়াইফ বারবার একটা কথাই বলে যে আমার আব্বা তোমাকে নিয়ে আসছে, সুতরাং তুমি আমার আব্বার ছেলে, তোমাদের পরিবারে যাওয়াটা খুব একটা ভালো হবে না। তো এরপরও মোটামুটি আমি যাই, আমার আম্মার সাথে দেখা করি। এভাবে যেতে যেতে আমাদের হচ্ছে পাশের বাসা, মানে আমার পাশের বাসায় হচ্ছে আমার যেই চাচাতো ভাই, ওর যে চাচাতো ভাই ছিল মালয়েশিয়াতে আমার সাথে, ওর একটা ছোট ভাই আছে যার নাম হচ্ছে ইকবাল। তো আমি দেখি আমার ওয়াইফ সবসময় সন্ধ্যার সময় ইকবালের সাথে লুডো খেলে। তো ইকবালের সাথে লুডো খেলে আমি সবসময় এটা দেখি যে ইকবালের সাথে লুডো খেলে, এবং লুডো খেলার একটা পর্যায়ে ইকবাল ওর গায়ে হাত তোলে, ও ইকবালের গায়ে হাত তোলে। মানে ইকবাল কিন্তু অনেক ইয়াং বয়সী একটা ছেলে, ইকবাল কিন্তু ভার্সিটিতে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো এইটা আমার কাছে ব্যাপারটা একটু খারাপভাবে লাগলো যে কেন ও আমার ওয়াইফের গায়ে হাত দিবে। এভাবে যেতে যেতে বেশ কয়েকদিন যায়, কিন্তু আমি কিছুই বলি না। তো যাই হোক, কিছুই বলি না। আমি আমার হচ্ছে ওইখান থেকে কিছু টাকা উঠেছি আমার ওয়াইফের অ্যাকাউন্ট থেকে অল্প কটা টাকা উঠে আমি হচ্ছে একটা দোকান দেওয়ার ব্যবস্থা করতেছি। তো দোকানে মাটি টাটি ফেলতেছি, এখানে দোকান দিব। তো দোকান দিব। একদিন সন্ধ্যার সময় হচ্ছে আমি দোকানে হচ্ছে, ওখানে যেহেতু লোকেরা কাজ করে, তো আমি কি করি, ওই রাতের বেলায় ওদেরকে টাকা দিতে হয়। তো ওদেরকে টাকা দিয়ে আমি হচ্ছে কাজ দেখে রাতের প্রায় 11:30টার দিকে আমি বাসে আসছি। বাসে আসার পরে দেখতেছি আমার ঘরের দরজা লাগানো। যখন ঘরের দরজা লাগানো, তখন আমি কিছুই বুঝতেছি না ঘরের দরজা কে লাগায় রাখছে। আমি আমার ওয়াইফকে ডাকাটা কি করতেছি, অনেকবার ডাকতেছে, ও দরজা খোলে না। বেশ কিছুক্ষণ পরে ও হচ্ছে, আমি ওর আব্বাকে ডাক দিই, আম্মাকে ডাক দিই, ওর আব্বা আম্মা ওঠার পর আমি বললাম যে দেখেন তো তনু দরজা খোলে না। ওর বাপ মাই যখন ডাক দেয় তখন তনু দরজা খোলে। তনু যখন দরজা খোলে, আমি ভিতরে দেখতেছি যে লুডু ঘর নিয়ে বসে আছে ওর চাচাতো ভাই ইকবাল। রাত তখন প্রায় 12টার কাছাকাছি বাজে। আমি তখন বলতেছি যে আমি কিন্তু জানি যে কেন, আমি কেউ খারাপভাবে নেবেন না, যে আমার ওয়াইফের কাপড় চোপড়ের যে অবস্থা ছিল তাতে বুঝে যায় যে সামথিং ইজ রং। তো এটার মধ্যে আমি তারপরেও কিছু মনে করতেছি না। মনে না করে আমি যখন আসলাম রুমে আসার পরে যে ইকবাল হচ্ছে আমাকে দেখা, ও হচ্ছে লুডো গট্টা রেখে ও চলে গেছে। তো আমার মনের ভিতরে এত কষ্ট, কিরে এইটা কেন হইলো। তো আমি ঠিক বুঝতে পারতেছি না যেটা কেন। তো ইকবাল ফুল ফ্যান পরা ছিল, তো বাসা থেকে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে আমার ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আমি আসলাম। আসার পরে আমি হচ্ছে খুঁজতেছি, হচ্ছে আর গামছা খুঁজতেছি মুখ মোছার জন্য। এখন মুখ মোছার জন্য গামছা খুঁজতেছি, আমি দেখতেছি খাটের নিচে একটা শর্ট প্যান্ট পরে আছে, একদম শর্ট প্যান্ট, যেটা জাঙ্গিয়া টাইপের, ওরকম একটা শর্ট প্যান্ট। তখন আমি এটা হাতে নিলাম, আমি দেখলাম যে এটা তো আমার না। তখন আমি আমার ওয়াইফকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছি যে এটা কার, এটা তো আমার না। পুরো বলতেছে ও এটা তনুর, আর সরি এটা হচ্ছে ইকবালের। তখন আমি বলতেছি যে ইকবালের জাঙ্গিয়া আমার ঘরে, এটার মানে কি? আর পরে বলতেছে ইকবাল খুলছিল আর পরে নাই। তাই আমি বলি ইকবাল আমার রুমে শর্ট প্যান্ট জাঙ্গিয়া কেন খুলবে? ও তো দেখলাম ফুল প্যান্ট পরা ছিল, ওর ভিতরেটা এখানে খোলা, এটার মানে কি? তখন আমার ওয়াইফ বলে যে বেশি কথা বললো না, যেটা বলছি সেটা করে। এটা বলে কী করে, জাঙ্গিয়াটা জানালা খুলে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে আমার সহ্য হয় না, কিরে এটা কেন হবে? তখন আমি তার সাথে রাগারাগি করি, প্রচণ্ড পরিমাণ রাগারাগি করি যে তুই এটা কেন করলি। একটা পর্যায়ে আমি তার গায়ে হাত তুলি। গায়ে যখন হাত তুলি তখন ওর বাবা মা আসে। বাবা মা এসে আমাকে বলতেছে যে আপনি ওর গায়ে হাত তুলছো। তখন ওর বাবা আমার গায়ে হাত তুলে আমাকে মারার পরে আমি রাতটা কোনোভাবে কাটাই। সকালবেলা উঠে আমার এত কষ্ট লাগে যে কী হইলো, এটা কেমন কথা, আমি কোনো কিছুই বুঝতেছি না। এরই মাঝে আমি ওকে বলতেছি যে তুমি একটা কাজ করো, পরিবারের যা হবার তা তো হয়েছেই, এখন তুমি আমার সাথে আমার পরিবারে চলো। আমার পরিবার, আমার মা আছে, তুমি আমার মায়ের সাথে থাকবা। আমার একটা চিন্তা ভাবনা হচ্ছে আমি যদি আমার শ্বশুরবাড়ি থেকে তাকে নিয়ে যেতে পারি তাহলে হয়তো সে ভালো থাকবে। এটা চিন্তা ভাবনা করে আমি তারা বলতেছি যে তুমি আমার সাথে চলো, তুমি আমার সাথে আমার মায়ের সাথে থাকবা। এখন এইটা বলার পরে সে আমার সাথে আরও রেগে গেছে যে হ্যাঁ, যে মা বাবা তোমার কোনো খোঁজ খবর নেই না, আমার বাপে তোমাকে বিদেশে পাঠাইছে, এখন তুমি আমাকে এটা বলতেছো। পরে আমি বললাম যে তোমার বাপে আমার বিদেশ পাঠাইছে সবই ঠিক আছে, কিন্তু তোমার বাপের
বাপের জন্য আমি কি না করছি, তোমার বাপের আমি ইজারা লইয়ে দিছি, তোমার নামে তোমার বাপের জায়গা কিনছে, সেই জায়গার টাকা আমি দিছি। পরে বলতেছে যে তুমি কয় টাকা দিছো? আমি বললাম আমি 15 লাখ টাকা দিছি। তো বলতেছে আমার আব্বা তো 7 লাখ টাকা দিছে। তাই আমি বললাম তোমার আব্বা 7 লাখ টাকা দিছে? তো বলতেছে আমার আব্বা 7 লাখ টাকা দিয়ে তোমার বউয়ের নামে জায়গা কিনে দিছে। তো আমি বলি আমি তো 15 লাখ টাকা দিয়ে তার মেয়ের নামে জায়গা কিনে দিছি। এটা নিয়ে তার সাথে আমার প্রচণ্ড রকম ঝগড়া হয়। ঝগড়া হওয়ার একটা পর্যায়ে আমি কী করে আমাদের বাড়িতে আসি। আমাদের বাড়িতে আসার পর বিভিন্ন লোকের মারফতে আমার শ্বশুর বাড়ি থেকে শুনতে পাই আমার বউ নাকি ইকবালের সাথে শুয়ে থাকে, ইকবালের সাথে ঘুমায়। আমি লোক মারফতে জানতে পারি আমি বিদেশ যাওয়ার পরে এই ইকবাল সবসময় আমাদের বাসায় থাকতো এবং আমার ওয়াইফের সাথে ঘুমাইতো, আমার ওয়াইফের সাথেও সব কিছু করতো। আমার তখন এত কষ্ট লাগে, মানে এত কষ্ট লাগে আমি ঠিক বলে বুঝাইতে পারবো না। আমার কাছে সারা পৃথিবী একদিকে, আমার কাছে যেন মানে আমি আর কোনোভাবেই সহ্য করতে পারতেছি না। সহ্য করতে না পারে একদিন আমি আমার শ্বশুরের সাথে কথা বলি দোকানের মধ্যে, যে দেখেন এভাবে আর তো চলতে পারেন, এভাবে কতদিন, যা হবার তা তো হয়ে গেছে, এখন আপনি তনুকে বলেন আমাদের বাড়িতে চলে আসতে। আমার শ্বশুর একটা কথাই বলে যে না, এটা কখনোই সম্ভব না, আমার মেয়ে কখনো তোমাদের বাড়িতে গিয়ে থাকবে না। আমি বললাম আপনার মেয়েকে আমি বিয়ে করছি, সে আমার বিবাহিতা স্ত্রী, আমার স্ত্রী কেন আমাদের বাসায় থাকবে না? উনি বলে যে না, আমার বউ তোমাদের বাসায় থাকবে না। আমি তখন ওনাকে অনেক রিকোয়েস্ট করি যে না ওরা আমার কোনো কথাই শোনে না। পরে আমি বলতেছি যে আমার বিধবা মা এখানে একটা ঘরের মধ্যে বসে থাকে, আমার বোনও নাই, তো আমার মাকে দেখাশোনা করার জন্য একটা লোক দরকার না? এটা বলার পরে আমার বাবা, যিনি আমার শ্বশুর, উনি আমার বলতেছে যে ঠিক আছে আমার কাছে বিয়ে দাও, বিয়ে দেওয়ার পরে তোমার 2 মারে একসাথে রাখবো। এটা বলার পর আমার এত কষ্ট হয়, আমি তখন টেবিলের মধ্যে একটা থাপ্পড় দিয়ে বলি যে বেয়াদবের মতো কথা না বললে কি আপনার ভালো লাগে না? এটা জন্য টেবিলের মধ্যে থাপ্পড় দিয়ে আমি চলে আসি। এখন চলে আসার পরে এটাই রিজন, এখানে অনেকে দেখতে পায় উনি হচ্ছে আমার ওয়াইফের কাছে এসে বলে যে আমি নাকি ওনার গায়ে হাত তুলছি। এখন আমি যখন আমার শ্বশুর বাড়িতে আসি তখন আমার ওয়াইফ কী করে, শ্বশুর শাশুড়ি সহ অনেকগুলো গ্রামের মানুষ থাকে, আরও মানুষের সামনে ও কী করে আমাকে দুপুরবেলা কী করে ওর পায়ের জুতা খুলে সবার সামনে আমার জুতো দিয়ে পিটায়। জুতো দিয়ে যখন পিটায় তখন আমার এত খারাপ লাগে, আমি ওখান থেকে চলে এসে আমি সরাসরি চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যানের কাছে গিয়ে আমি রিপোর্ট করার পরে ওরা হচ্ছে দরবার ডাকে। তো সেই দরবারে আমি যাই। দরবারে আমি যাওয়ার পরে ওর বাপে আমাকে হচ্ছে টাকা খরচ করে বিদেশে পাঠাইছে। সবার কাছে খালি এই কথাটাই উপস্থাপন করতেছে যে ওর বাপে আমাকে বিদেশে পাঠাইছে এটাই। কিন্তু আমি যে বিদেশ যাওয়ার পরে আমার 7 বৎসরের টাকা পয়সা ওদেরকে দিয়ে দিলাম, আমি যে ওর নামে জায়গা কিনলাম, ওর বাবার নামে হচ্ছে ওর বাবার জন্য 5 বছরের ইজারা দিলাম, এগুলোর কোনো কথা তারা বলে না। তারা আমার সাথে এখানে প্রচুর পরিমাণ ঝগড়া করে এবং ঝগড়ার একটা পর্যায়ে আমার ওয়াইফ আমারে বলতেছে যে আমি এই স্বামীর সংসার করব না। তখন আমি বলতেছি ঠিক আছে আমার সংসার যেহেতু করবো না, কিন্তু আমার কাছ থেকে যে টাকা পয়সাগুলো নিচ্ছে আমি বিদেশ গিয়ে টাকা দিছি এবং আমার এই টাকা পয়সাগুলো দিয়ে দেখ, আমি আমার কপালে যা আছে আমি তা নিয়ে চলে যাব। কিন্তু ওরা বলতেছে আমি নাকি ওদেরকে 1 টাকাও দেই নাই। আসলে আমি ওদের যে টাকা পাঠাইছি সেই টাকা পাঠালে যে একটা রিসিট দেওয়া হয় এক্সচেঞ্জ থেকে, আমি সেই এক্সচেঞ্জের রিসিটটাও রাখি নাই, কিন্তু ওর অ্যাকাউন্টে আমি টাকা পাঠাইছি। আমি বলি যে আমি ওর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, কিন্তু আমি কাউকে বিশ্বাস করাতে পারি না যে আমি টাকা পাঠাইছি। আমার শ্বশুর আমার বলতেছে যে উনি আমার বিদেশ পাঠাইছে, আমার বিদেশ পাঠাতে ওনার 6 লাখ টাকা খরচ হয়েছে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার যখন বিয়ে হয় তখন আমি কখনো কাবিনটা দেখি নাই। ওরা পারিবারিকভাবে আমাকে বিয়ে করায়, পারিবারিকভাবে আমাকে বিয়ে করায়। আর ওই বিয়ের ভিতরে আমি দেখতেছি যে আমার কাবিন দিয়ে দিছে 18 লাখ টাকা। তখন দরবারিরা হচ্ছে গ্রামের দরবারের ওখানে সিদ্ধান্ত করে তুমি যদি তোমার ওয়াইফকে ছেড়ে দাও তাহলে কাবিনের টাকা দিয়ে দাও, দোস্তের মতো কাবিনের টাকা দিয়ে তুমি তোমার ওয়াইফকে ছেড়ে দাও। আমি 7 বছর বিদেশ করলাম, সেই টাকা তাদেরকে দিয়ে দিলাম। আমার বউয়ের নামে 15 লাখ টাকা আমি টাকা দিয়েছি, ওর নামে জায়গা কিনা হয়েছে অক্সিজেনে। তারপরে হচ্ছে আমি ওর বাপকে 5 বছরে ইজারা নিয়ে দিলাম 12 লাখ টাকা দিয়া। আমি আমার 5 বছরের একটা টাকা আমার কাছে রাখি নাই, সব টাকা আমি তাদেরকে দিয়ে দিছি। এখন নাকি আবার তাকে আমার 18 লাখ টাকা দিয়ে তার কাছ থেকে আমার মুক্তি নিতে হবে। আমি ঘরে থাকতে পারি না, আমার উপরে প্রচুর পরিমাণ অত্যাচার করে, আমার গায়ে হাত তোলা, আমাকে মারে। শেষ পর্যন্ত আমি নিরুপায় হয়ে আমি থানায় যাই, মামলা করি, কিন্তু আমি কিছুই করতে পারি না। থানা পুলিশ সবাই আমার শ্বশুর শাশুড়ির পক্ষে। একদিন আমি আমার মায়ের পা ধইরা কান্নাকাটি করতে থাকি যে মা তুমি আমার এই নরক থেকে বাঁচাও। আমার বউ আমার গায়ে হাত তোলে, আমার উপরে প্রচুর পরিমাণ অত্যাচার করে, শ্বশুর শাশুড়ির অত্যাচার আমি সহ্য করতে পারতেছি না। আমি আমার মায়ের পা ধরে কান্নাকাটি করতেছি, আমার মা আমার জড়ায় ফিরে বলতেছে বাবারে
আমগো তো ঘর বিটাটা আছে, আর একটু জায়গা আছে, আমগো ঘর বিটাটা আর ওই জায়গাটা তুই বিক্রি করে দে। আমি বলি মা বিক্রি যদি আমরা এটা করে দিই তাহলে আমরা কোথায় থাকবো? পরে বলতেছে তুই এটা বিক্রি কর। আমি তখন 15 লাখ টাকা আমাদের ঘর বিটাটা সহ আরেকটু জায়গা আছে ওইটা বিক্রি করি, 15 লাখ টাকা বিক্রি করি। এই 15 লাখ টাকা আমি থানার ওসির হাতে দিই, ওসির পায়ে ধরে হাত পা ধরে কান্নাকাটি করি যে আপনি আমাকে বাঁচান। আমার বউ আমার সামনে অন্য লোক নিয়ে শুয়ে থাকে, আমি দেখি যে আমার বউ আমার সামনে অন্য কাউকে নিয়ে শুয়ে আছে। সবশেষে 15 লাখ টাকা দিয়ে গ্রামের ভাবে মীমাংসা করা হয়। 15 লাখ টাকা তাকে দিয়ে আমি তার কাছ থেকে ডিভোর্স নিয়ে আমি চলে আসি। আমাদের তো থাকার আর কোনো জায়গা নেই। সবশেষ আমি আমার মাকে নিয়ে মুরাদপুরে আসি। মুরাদপুরে একটা বাসা ভাড়া করে আমি আমার মাকে নিয়ে থাকি। আর মুরাদপুরের একটা গার্মেন্টসে আমি চাকরি করি। আমি মাস শেষে 10,000 টাকা বেতন পাই। এটা দিয়ে মা আর আমি কোনোরকম খেয়ে পরে বেঁচে আছি। আপন ভাই, আপনি অনেক মানুষের জীবনের গল্প বলেন, অনেকের জীবনের গল্প বলতে আমি শুনি, বিশেষ করে প্রবাসীদের পাশে আপনি সবসময় থাকেন। আপনি আমাকে একটু বলেন তো আমার দোষটা কোথায় ছিল, আমার অন্যায়টা কোথায় ছিল, কেন আমার সাথে এটা ঘটলো? আমি কারো কাছে বিচার পাই নাই ভাই, কারো কাছে বিচার পাই নাই। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত পুরোটা গল্প আমার সাথে শোনার জন্য। যদিও গল্পটা অনেক লম্বা ছিল, আমি অনেক অংশ কেটে আপনাদেরকে বলেছি, কারণ মূল অংশটা আমি তুলে ধরেছি। তো এখানে জয়ের সম্পূর্ণ কথাই আমি শুনেছি। জয়ের সাথে আমার ফোনে কথা হয়েছে, ও আমাকে ওর কথাটা আমাকে ফোনেই বলেছিল। কিন্তু বেসিক্যালি আমি গল্পটা যখন শুরু করি তখন আপনাদেরকে একটা কথা বলেছিলাম শুরু করার শুরুতেই, যে মায়ের চেয়েও মাসির দরদ খুব বেশি ভালো না। আসলে এটাই সত্য, মায়ের চেয়েও মাসির দরদ খুব বেশি ভালো না। কারণ একটা ব্যাপার আপনারা খুব ঠান্ডাভাবে চিন্তা করবেন, মেয়েটা বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছিল, অন্য কারো মানে বাচ্চা পেটে নিয়েছিল। এরপরও জয় তাকে বিয়ে করেছে শুধুমাত্র মেয়েটা যাতে মরে না চায়, আত্মহত্যা না করে, এবং ট্রেন স্টেশন থেকেও তাকে মানে ট্রেনের রাস্তা থেকে তাকে জীবনে ফিরিয়ে নিয়ে আসছে যাতে সে না মারা যায়। এত কিছু করার পরেও শেষ পর্যন্ত দেখা গেল যে কী হলো। ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে সবসময় একটা ব্যাপার বলে রাখি যে পরিবার বাবা মা কখনোই চায় না যে তার সন্তানটা খারাপ হয়ে যাক। বাবা মা এটা কখনোই চায় না। হ্যাঁ, মানে 95% বাবা মাই কিন্তু সন্তানের পক্ষে থাকে, সন্তানের ভালো চায়। এর মাঝে 5% হয়তো এদিক সেদিক বা বিভিন্ন মানুষের কথাবার্তা শুনে চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু 95% মানুষই কিন্তু পরিবারের পক্ষে থাকে। বরাবর মতো সব কথা আমি সবসময় যেটা বলি যে ডিয়ার ভিউয়ার্স, প্রবাসীদের উদ্দেশ্য করে যেটা সবসময় বলি যে ভাই, আমি একটা কথা, আমি প্রবাসীদের নিয়ে যখনই কোনো অনুষ্ঠান করে কথা বলি, আমি তখনই বারবার একটা কথা বলি যে ভাই, আপনি কেন আপনার উপার্জিত টাকাটা অন্য কাউকে দিয়ে দিচ্ছেন? কেন আপনি আপনার উপার্জিত টাকাটা, এই যে দেখেন, আপনি যদি আপনার বউয়ের নামে জায়গা না কিনতেন, আপনি যদি আপনার শ্বশুরকে টাকা না দিতেন, আপনি যদি আপনার আপনার ওয়াইফের অ্যাকাউন্টে টাকা না দিতেন, আপনার ওয়াইফের নামে জায়গা না কিনতেন, শ্বশুরকে ইজারার জন্য টাকা না দিতেন, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমগুলো হতো না। আপনার নিজের যদি কিছু টাকা পয়সা থাকতো। আজকে ওনার অবস্থা এতটাই খারাপ যে উনি মাস শেষে সংসার, বিয়ে তো ওনার জীবন আর উনি কখনো করতেই পারবে না, কারণ বিয়ে করার জন্য যা দরকার কোনো কিছু এখন ওনার কাছে নেই, উনি দোস্তুর মতো যেটা কথা। বাট ওনার এখন এমন একটা জায়গা আছে যে উনি আসলে শুধুমাত্র খেয়ে পরে পৃথিবীতে কয়টা দিন বেঁচে থাকতে চায়। ডিয়ার ভিউয়ার্স, বি কেয়ারফুল, অনেক সাবধান। জীবনের প্রত্যেকটা গল্প, আমি হয়তো আগামী দিনে আরেকটা গল্প বলবো, আজকের এই গল্পটা পিছনে চলে যাবে, কিন্তু আজকের এই গল্প থেকে যেটা শিখেছেন সেটা যদি মনে রাখেন, তাহলে আপনি যতটা সময় আজকে ইউটিউবে দিয়েছেন এই সময়টা আপনার কাজে লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে আপন এখানেই বিদায় নিচ্ছে। ধন্যবাদ সবাইকে।